আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রামারের সেট নাম্বার 9 নিয়ে আলোচনা করব। ফার্স্ট সেন্টেন্স, one cannot gather grapes from thorns. Change the voice. In this sentence, one is subject and cannot gather is a verb. Grapes is an object, from thorns complement. যখন আমরাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তখন আমরা কি করি, যে অবজেক্টকে সাবজেক্ট করি। তাহলে হুইচ ওয়ান ইজ অবজেক্ট ইন দিস সেন্টেন্স? গ্রেপস ইজ অ্যান অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করব, কি পাবো? গ্রেপস। মোডাল ভার্ব থাকলে মোডাল বি, তাহলে গ্রেপস ক্যান নট বি, গ্রেপস ক্যান নট বি। নেক্সট 3 নম্বরে লিখতে হবে এখন আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। এখানে মেইন ভার্বটা কি রয়েছে? গ্যাদার। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব গ্যাদার ইজ gathered. Grapes cannot be gathered from 4 নম্বরে অবশিষ্ট অংশ বা কমপ্লিমেন্টটা লিখে দেব thorns. বাই অন লেখার প্রয়োজন নাই, লিখতে হয় না সাধারণত, কারণ হচ্ছে এগুলো সার্বজনীন। যেমন সামন লেখার প্রয়োজন পড়ে না। তাহলে অ্যানসার কি পেলাম? Grapes cannot be gathered from thorns. This is the passive voice. অ্যাক্টিভ প্যাসিভ যেন নিয়মগুলো সবগুলো বোঝানো আছে। নেক্সট চলে যাই আমরা নাম্বার 2। নাম্বার 2 এখানে কি রয়েছে? The master said to his servant. মাস্টার মানে মালিক, মনিব, তার চাকরকে বলল, Don't you dare leave the house unlocked while I am away. বলছে আমি যখন বাড়িতে থাকি না তখন তুমি দরজা খোলা রেখে, আনলক রেখে, মানে সরি বাড়ি আনলক রেখে বা দরজা খোলা রেখে, এক কথায় যে তুমি বাইরে যাওয়া দুঃসাহস করবে না। মানে এক কথা হচ্ছে আমি বাইরে থাকলে তুমি দরজা খোলা রেখে বা বাড়ি আনলক রেখে বাইরে কোথাও যাবে না। তাহলে এখানে কি বলতে চাচ্ছেন? প্রথমত খেয়াল রাখবো আমরা যে যখন আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হয় তখন কিন্তু আমি প্রতিদিন একটাই রুলস দিয়ে বোঝানোর চেষ্টা করি, এসএল পিটিএস। আজকেও এসএল পিটিএস দিয়েই বলবো, তোমাদের অন্য কিছু বলবো না। এসএল পিটিএস, এসএল পিটিএস। তাহলে এসএল পিটিএস দিয়ে যদি হয় তাহলে কি করতে হবে? ফার্স্ট উই শুড আইডেন্টিফাই দ্য সেন্টেন্স অফ রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করো। হোয়াট সেন্টেন্স ইজ দিস? This is an imperative sentence. If the sentence is imperative, we are to change or we are to convert reporting verb said to into order অথবা advice অথবা request অথবা কিসে ফরওয়ার্ড হতে পারে। তো চলো আমরা সেই অনুযায়ী, অর্থাৎ এই যে এখানকার সেন্স অনুযায়ী কিন্তু এটাকে চেঞ্জ করব। এস ফর সেন্টেন্স আইডেন্টিফিকেশন, সেন্টেন্স আইডেন্টিফাই করলাম, সেই অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলছে যে ডন্ট, মানে এখানে অর্ডার করছে, বা আরো তার চেয়ে যদি ভালো কিছু বলি যে এখানে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্ন করছে, তাহলে আমরা সেই টু এর পরিবর্তে কি করব? সেই টু এর পরিবর্তে আমরা ওয়ার্ন শব্দটা ইউজ করব। তাহলে অ্যানসার কি পেতে পারি? উই ক্যান গেট দ্য আনসার, দ্য মাস্টার ওয়ার্নড his servant, warned his servant. আচ্ছা, এবার ইম্পারেটিভ সেন্টেন্স যখন রিপোর্টেড স্পিচে থাকে এবং সেটা যদি নেগেটিভ হয় তাহলে নট টু ইউজ করতে হয়, আর যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে এখানে কি আছে? ডন্ট মানে নট আছে, সুতরাং নট টু। তাহলে নট টু ডেয়ার, ভার্ব ওয়ান থেকে বাকি অংশটুকু লিখে নেব। নট টু ডেয়ার লিভ দ্য হাউস আনলক while। এবার দেখো আরেকটা জিনিস বলিনি তোমাদের, যে এই যে প্রোনাউন রয়েছে, আমরা কিন্তু এই প্রোনাউনটা লিখলাম না, কারণ যেহেতু এখানে ইম্পারেটিভ রয়েছে আর ইউ বলতে সার্ভেন্টকে বোঝানো হয়েছে, তাই আমরা ভার্ব দিয়ে শুরু করলাম, ভার্ব ওয়ান থেকে বাকিটুকু নিলাম। আর ডেয়ার সর্বদা বিয়ার ইনফিনিটিভ হিসেবে বসে, তাহলে সরি এরপরে ডেয়ার টু লিভ বলা যাবে না, তাহলে ডেয়ার লিভ। নেক্সট চলে আসি আমরা, এখানে কিন্তু আরেকটা প্রোনাউন রয়েছে আই। তাহলে ফার্স্ট পারসন যদি থাকে তাহলে কাকে বোঝায়? বলেছি আগেও বলেছি সাবজেক্টকে বোঝায়। তাহলে সাবজেক্ট কি রয়েছে? সাবজেক্ট রয়েছে দ্য মাস্টার, তাহলে হি হবে এখানে। তাহলে হোয়াইল হি,
আচ্ছা, এবার টেন্স চেঞ্জ, ডি ফর টেন্স চেঞ্জ হবে কিনা দেখি। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে কিনা, দেখো পাস্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্স পরিবর্তন হবে। তাহলে আই অ্যাম রয়েছে, মানে এখন হি লিখলাম, তাহলে হি ওয়াজ পাস্ট টেন্স হবে হি ওয়াজ অ্যাওয়ে, হোয়াইল হি ওয়াজ অ্যাওয়ে। দিস ইজ দ্য আনসার। The master warned his servant not to dare leave the house unlocked while he was away. এখানে কেউ ওয়ার্ডের জায়গায় ওয়ার্ড করতে পারো, তোমরা হয়তো বা ফরবিডও লিখতে পারো, দ্য মাস্টার ফরবিড হিজ সার্ভেন্ট টু ডেয়ার, এবার নট লাগবে না ফরবিড দিয়ে, কারণ ওটা নেগেটিভ বোঝাচ্ছে। নেক্সট, নাম্বার 3, হি লস্ট হিজ পাসপোর্ট, হি অলসো লস্ট অল হিজ ট্রাভেলার্স চেকস, জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স। কি কি হারিয়েছে দেখো, হি লস্ট হিজ পাসপোর্ট, সে তার পাসপোর্ট হারিয়েছে। হি অলসো লস্ট অল হিজ ট্রাভেলার্স চেকস, তার সমস্ত ভ্রমণকারীদের চেক গুলো ছিল সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। আচ্ছা, তাহলে একটা জিনিস হারিয়েছে না একাধিক জিনিস হারিয়েছে? একাধিক জিনিস, তাহলে এটার পাশাপাশি ওটাও হারিয়েছে। তাহলে যখন আমরা একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হয় আর এরকম থাকে যে এটা ছাড়াও এটা বা এটার পাশাপাশি এটা হয়েছে, তখন বিসাইডস ইউজ করতে হয়। তাহলে সবচেয়ে সহজ হলো কি, অ্যান্সার পাবো আমরা বিসাইডস, পাশাপাশি যেটা। তাহলে বিসাইডস কি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে কি হবে এখানে, বিসাইড লসিং হিজ পাসপোর্ট, comma, he also lost all his travelers check. অ্যান্সার হয়ে গেল। তাহলে আচ্ছা, এমনিতে আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হলে কি করতে হয়, সাবজেক্টের মিল থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি করতে হয়। তাহলে যদি লস্ট এর সঙ্গে আইএনজি যোগ করি, তাহলে এর প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা কি আছে, লস, তাহলে লসিং হবে। এবার যখন দেখছি একাধিক জিনিস আছে এটার পাশাপাশি ওটা, তখন এর জন্য বিসাইড ইউজ করতে হয়, যার জন্য হচ্ছে কি বিসাইড লসিং হিজ পাসপোর্ট হি অলসো লস্ট অল হিজ ট্রাভেলার্স চেকস। নেক্সট চলে যাবো আমরা নাম্বার 4, নট উইথস্ট্যান্ডিং হিজ ইমেন্স ওয়েলথ, তার অঢেল সম্পদ থাকা সত্ত্বেও হি লিডস অ্যান ইনক্রেডিবলি ওয়াস্টিয়ার লাইফ, সে একেবারে সংযমী জীবনযাপন করছে, মানে বিলাসিতাপূর্ণ জীবনযাপন নয়। কি করতে বলেছে এটাকে, কম্পাউন্ড সেন্টেন্স, টার্ন ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। তার এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, দ্য গিভেন সেন্টেন্স ইজ আ সিম্পল ওয়ান, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটাকে আমাকে কি করতে হবে, কম্পাউন্ড করতে হবে। তাহলে নট উইথস্ট্যান্ডিং এই শব্দটা ঠিক ইন স্পাইট অফ, ডেসপাইট যেগুলো আছে ওই রকম, তাহলে সেগুলো কখন হয়, যখন দুটি বিপরীত সেন্টেন্সকে যুক্ত করে তখন ইউজ করা হয়। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে এখন যদি কনভার্ট করি আমরা, তাহলে কি কনজাংশন ইউজ করব, অ্যাডভার্সেটিভ কনজাংশন, কারণ দুটো বিপরীত ধর্মীয় বা বিপরীত কিন্তু পরস্পর বিরোধী কিন্তু বা বিপরীত হয়ে রয়েছে, ধন সম্পদ অনেক রয়েছে কিন্তু বিলাসিতাপূর্ণ জীবনযাপন করছে না, তাহলে কি হচ্ছে এটা আর ওইটা দুটো একে অপরের বিরোধী হয়ে যাচ্ছে বিষয়টা, তখন আমরা কি করতে হবে, অ্যাডভার্সেটিভ কনজাংশন ইউজ করতে হবে। তাই অ্যাডভার্সেটিভ কনজাংশন বাট ইয়েট স্টিল এগুলো। তাহলে কি করব, যে কিভাবে সে জীবনযাপন করে, সাবজেক্ট তো এটা, এই সাবজেক্টটাই দুবার নিব আমরা, তাহলে হি, আচ্ছা, তাহলে তার এখানে বলা হয়েছে অঢেল ধন সম্পদ থাকা সত্ত্বেও, মানে তার অঢেল ধন সম্পদ আছে, তাহলে হি হ্যাজ ইমেন্স ওয়েলথ, হি হ্যাজ ইমেন্স ওয়েলথ, ফুল স্টপ, সরি ফুল স্টপ নয়, বাট হি লিডস অ্যান ইনক্রেডিবলি austere লাইফ, বাট হি লিডস an incredibly austere life. এখানে এই অ্যান্সারটা অন্যভাবেও লেখা যাবে, হি হ্যাজ ইমেন্স ওয়েলথ, বাট কমা না দিয়ে
বাট লিডস অ্যান ইনক্রেডিবলি অস্ট্রিয়াল লাইফ, এটা লেখা যাবে, কিন্তু যখন আমরা সাবজেক্টটা দেবো তখন অবশ্যই কমাটা ইউজ করবো, কমা ইউজ করাটা বেটার। নেক্সট চলে যাই আমরা আমাদের আজকে কোশ্চেন নাম্বার 5। তাহলে 5 নাম্বারটা দেখো কি রয়েছে, দিস ইজ দ্য মোস্ট ইন্ট্রিকেট পাজল আই হ্যাভ এভার সলভড। কম্পারেটিভ ডিগ্রি সাবজেক্ট দিয়ে শুরু হবে, সুপারলেটিভ ডিগ্রিও সাবজেক্ট দিয়ে শুরু হয়। তাহলে সাবজেক্ট রয়েছে দিস, আর সাবজেক্টের পরে পরে বসে ভার্ব, সাবজেক্টের পরে বসে ভার্ব। তাহলে দিস ইজ দা মোস্ট রয়েছে, এই দা মোস্ট ইন্ট্রিকেটটাকে আমাকে করতে হবে এখন কম্পারেটিভ ডিগ্রি, তাহলে হবে মোর ইন্ট্রিকেট, দিস ইজ মোর ইন্ট্রিকেট দেন any other puzzle, than any other puzzle I have ever solved, এইটুকু বসে যাবে, I have ever solved। এটা দেখে হয়তো কাউকে কাউকে ভয় লেগেছে, ওটা কিছু না, অতিরিক্ত অংশটুকু শুধুমাত্র বসিয়ে দিতে হবে। তাহলে অ্যান্সার কি পেলাম, this is more intricate than any other puzzle I have ever solved। intricate মানে হচ্ছে জটিল। নেক্সট নাম্বার 6, 2/3 of the ruined palace have been restored by the archaeologist department। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে কি হবে দেখো, হ্যাজ হবে না হ্যাভ হবে, এই জায়গাটা খেয়াল রাখবো আমরা। এখানে বলেছে 2/3 মানে হচ্ছে 2/3, তাহলে এটা একটা অংশকে বোঝাচ্ছে। তাহলে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের 2/3, তাহলে 2/3 বলেছে, তাহলে এটা কি আলাদা আলাদা জিনিস বোঝাচ্ছে না, একটা ইউনিটকে বোঝাচ্ছে, একটা অংশ মানে টোটাল ভাগের একটা ভাগকে বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে, হ্যাজ হবে। অর্থাৎ যখন এরকম থাকবে যে 2/3 অথবা আর কিছু থাকবে এরকম যখন অংশ বোঝাবে তখন হবে সিঙ্গুলার ভার্ব, হ্যাজ বিন রিস্টোরড বাই দ্য আর্কিওলজিস্ট ডিপার্টমেন্ট। নেক্সট হচ্ছে নট দ্য টিচার্স, শিক্ষকরা নয়, বাট দ্য প্রিন্সিপাল, বরং প্রিন্সিপাল ওয়ার রেসপন্সিবল ফর দ্য মিস্টেক, বা কিছু একটা ছিল এখানে। এবার এইখানে দেখো যখন এই যে যেমন নট অনলি বাট অলসো থাকে, আইদার ওয়ার থাকে, নাইদার নট থাকে, তখন আমরা কি করি যে সাবজেক্টটা সব সময় মানে ভার্বটা কি অনুযায়ী বসাই, কাছের সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে সবচেয়ে কাছের সাবজেক্টটা কি রয়েছে, বাটের পরে সাবজেক্টটা অনুযায়ী বসাতে হবে, দ্য প্রিন্সিপাল রয়েছে। সিঙ্গুলার না প্লুরাল নাম্বার, সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে ওয়াজ। নেক্সট, the two brothers quarreled, just look at this, the two brothers quarreled over their ancestral property, দুজন ভাই তাদের পূর্বপুরুষের যে সম্পত্তি তা নিয়ে কিন্তু ঝগড়া করছে। এইখানে দেখো এটা কিন্তু ফ্রেজাল ভার্ব লিখতে বলা হয়েছে। quarreled এর ফ্রেজাল ভার্ব কি, quarrel এর ফ্রেজাল ভার্ব হচ্ছে fall out, কিন্তু যেহেতু পাস্ট ফর্মে রয়েছে তাই লিখতে হবে পাস্ট ফর্ম ফেল আউট, তাহলে কি হবে এটা, ফেল আউট। নেক্সট হচ্ছে the central government decided to abolish the outdated tax law, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে সেকলে বা একেবারে পুরাতন যে ট্যাক্স আইনটা রয়েছে সেটাকে তুলে দিতে, উচ্ছেদ করতে। তাহলে অ্যাবলিশের ফ্রেজাল ভার্ব কি, ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ। নেক্সট চলে আসবো আমরা নাম্বার 10, সি হ্যাজ অ্যান ইমেন্স অ্যাভারশন, অ্যাভারশনের পরে টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু, তাহলে অ্যাভারশন টু মিট, অ্যাভারশন টু মানে হচ্ছে অনীহা, কিসের প্রতি অনীহা রয়েছে, মাংসের প্রতি অনীহা রয়েছে, তাহলে তার মাংসের প্রতি প্রচুর অনীহা রয়েছে। হুইচ স্টেমস, স্টেমের পরে ফ্রম বসে, তাহলে হুইচ স্টেমস ফ্রম হার চাইল্ডহুড এক্সপেরিয়েন্স, তাহলে যেইটা তার বাল্য অভিজ্ঞতা থেকে কিন্তু উদ্ভূত হয়েছে, তাহলে স্টেম ফ্রম মানে হচ্ছে উদ্ভূত হওয়া, মনে রাখবে দুটো, অ্যাভারশন টু, স্টেম ফ্রম। নেক্সট, হি অ্যাক্টেড, এবার আর্টিকেল প্রিপোজিশন, তাহলে কি হবে, হি অ্যাক্টেড ড্যাশ অ্যাকর্ডেন্স ড্যাশ দ্য গাইডলাইন্স প্রোভাইডেড বাই দ্য কমিটি। অ্যাকর্ডেন্স কি হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ, এটা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন, ইন
অ্যাকর্ডেন্স উইথ, এখানে হবে ইন অ্যাকর্ডেন্স উইথ। আচ্ছা এখানে লিখে দিই টু, এটা হচ্ছে ফ্রম। নেক্সট লাস্ট ওয়ান, অনলি এ কাওয়ার্ড would flee from his responsibilities in time of crisis, সংকটের সময় কেবলমাত্র একজন কাপুরুষই তার দায়িত্ব ছেড়ে পালায়। তো যখন এই ধরনের সেন্টেন্স গুলো অর্থাৎ অনলি থাকবে, এই অনলি বিশিষ্ট সেন্টেন্স গুলো নেগেটিভ করতে বলা হবে। অনলি এটা অ্যাফার্মেটিভ রয়েছে, নেগেটিভ করতে হলে বলা হয়েছিল, এগুলো শেখানো হয়েছে যে অনলি থাকলে কি হবে, ব্যক্তি বোঝালে নান বার্ড, বস্তু বোঝালে নাথিং বার্ড। তাহলে এখানে বলেছে অনলি এ কাওয়ার্ড, কাওয়ার্ড বলতে কাপুরুষ, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এখানে হবে নান বার্ড, অ্যান্সার হবে নান বার্ড। এ কাওয়ার্ড উড ফ্লি ফ্রম হিজ রেসপন্সিবিলিটিজ ইন টাইমস অফ ক্রাইসিস। এই হচ্ছে আমাদের আজকের অ্যানসার। এরপরে সেট নাম্বার 10 নিয়ে আলোচনা হবে এবং 10 শেষ হলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে যেগুলো সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।